পরিবেশটা থমথমে। রুমে উপস্থিত সব কর্মকর্তা মাথা নিচু করে রেখেছে, শুধু একজন ছাড়া। নিপা অফিস জয়েন করেছে কিছুদিন হলো মাত্র। স্যারের ফ্রেন্ড হওয়ায় অনেকের ওপরই চোটপাট দেখিয়েছে এতদিন। চাকরি হারানোর ভয়ে কেউই তেমন কিছু বলার সুযোগ পায়নি। মেহনাজ রাগে এগিয়ে গেল আহানের দিকে। আহান শান্ত চোখে তাকিয়ে দেখছে বউয়ের রাগ। মেহনাজ আহানের কলার চেপে ধরল সজোরে। রাগে মেয়েটার শুভ্র রঙা মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে, তিরবির করে কাঁপছে নাক, চোখ, ঠোঁট। আহান ছাড়ানোর চেষ্টাটুকু করল না। নিপা আগাতে যাবে সেই মুহূর্তে মেহনাজ তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তুই আমাকে এখন এখানে এই মুহূর্তে তালাক দিবি, তারপর অন্য মেয়েকে নিয়ে যা খুশি কাজ কর। আই ডোন্ট কেয়ার। অন্য মেয়েকে তুই জড়িয়ে ধর, না হয় নিয়ে বেডরুমে বসিয়ে রাখ, আমার কিচ্ছু যায় আসবে না। যতদিন তুই আমার স্বামীর ট্যাগ লাইন নিয়ে থাকবি ততদিন এসব নোংরামি করতে পারবি না। করলে তোকে তো আমি খুন করে ফেলবো। তুই নিজেকে ওর থেকে দূরে রাখতে পারিস না? তুই না বিবাহিত? এই এই আমাকে তো কেউ ছুঁয়ে দেয় না। আমি কাউকে ধরতে দিয়েছি? আমাকে যদি এখন কেউ জড়িয়ে ধরতো, আমার হাতে টাচ করতো, কেমন লাগতো তোমার? আমি নিজেকে প্রোটেক্ট করে রাখতে পারলে আপনি কেন পারবেন না? ওর মতো একটা মেয়ে এত সাহস পায় কি করে? জবাব দিচ্ছিস না কেন তুই? তুই ডিভোর্স দিবি আমাকে। তোর মতো পুরুষের সাথে থাকবো না আমি। মেহনাজ এলোপাত্রি মারতে শুরু করলো আহানকে। আহান নিশ্চুপ হয়ে মেহনাজের পাগলামো দেখছে। নিফা ফাটা চোখে তাকালো। আহান তার মানে বিবাহিত? এজন্যই অফিসের বাকি স্টাফরা ওকে এইসব কথা বলতো। কোনো লাভ হবে না স্যারের সাথে ফ্ল্যাট করে। ভরাট পুরুষালী কণ্ঠটা তখন বেশ রাজভারী শোনালো। সবাই বাইরে যান। আপনারা এখানে কি করছেন? আমার ওয়াইফ বলা মাত্রই সবার এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। সবাই একে একে বেরিয়ে গেল, শুধু থেকে গেল নিপা। আহান বিকট ধমক মেরে বলল, মিস নিপা, আপনাকে কি বের হওয়ার জন্য আলাদাভাবে বলতে হবে? আমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে আপনার কি কাজ? নিপা দরজা অবধি গেলেও বের হলো না রুম থেকে, ঠায় দাঁড়িয়ে রইল। মেহনাজ নিশ্চুপ হয়ে গেছে এতক্ষণে, হাত থেমে গেছে তার। আহান মেহনাজের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। মেহনাজ চেপে রেখেছে নিজের কান্না। আহান আলতো হাতে মেহনাজের গাল ছুঁয়ে দিল, মুখটা দু হাতের মুঠোয় পুরে নিজের দিকে ঘুরালো। তারপর ঠোঁট বাড়িয়ে ছুঁয়ে দিল অভিমানী বউয়ের অভিমানী ঠোঁট জোড়া। মেহনাজ এবার চোখের পানি ছেড়ে দিয়েছে নিজের। আহানের থেকে নিজেকে ছাড়াতে ধাক্কাও বসিয়েছে কয়েকটা। আহান আঁকড়ে ধরেছে গভীরভাবে। মেহনাজ নিজেকে না ছাড়াতে পারল, আর না অনুভব করতে পারল ভালোবাসাপূর্ণ প্রথম মধুর স্পর্শ। সে অনুভূতি শূন্যের ন্যায় শরীরের ভার ছেড়ে দিল। আহান শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে ধরল মেহনাজকে। কম্পিত কণ্ঠে ডেকে উঠল, আমার মৌ। মেহনাজ কঠিন কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, একদম ছুবেন না। আমি কিন্তু ওই মেয়েকে ধরিনি। আনিশ্চিতভাবে ঘটনাটা ঘটেছে, তুমি নিজেও দেখেছো মৌ। তাহলে ভুল বুঝছো কেন আমাকে? আমার ভুল বা সঠিক বোঝাবুঝিতে কিচ্ছু যায় আসে না। আমি আপনার সাথে থাকবো না, এটাই আমার শেষ কথা। আহান মেহনাজের হাত চেপে ধরে বলল। আমি এক্সপ্লেন করছি তো মৌ। নিপা এসে বলল, তোর বউ কেমন আহান? সামান্য বিষয় নিয়ে সিঙ্কেট কেন করছে? ফ্রেন্ডের সামান্য জোরে ধরতেই পারে। মেহনাজ খ্যাপা বাঘিনীর মতো করে বলল, একদম, আমি ওটাই বলেছিলাম। ধরতে পারে, তবে যেসব ফালতু ছেলেরা মেয়ে ফ্রেন্ড বানিয়ে তাদের কোলে ছুড়ে ঘুরে বেড়ায়, মেহনাজ তাদেরকে গুণেও দেখে না। আসলে দোষ তো আপনার না। আপনি তো জানতেনই না যে আপনার বস বিবাহিত, তাই ব্যাঙের মতো তার গলায় ঝুলতে চেয়েছিলেন, আর একজন ফায়দা লুটতে চেয়েছিল। আহান চেঁচিয়ে বলে উঠল। মেহনাজ, মেহনাজ ঠাস করে একটা চর বসিয়ে দিল আহানের গালে। আহান বোকার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মেহনাজ বিতৃষ্ণা নিয়ে তাকিয়ে বলল, তোকে আজাদি মোবারক। তুই কি মনে করছিস তুই আমাকে ছাড়বি না দেখে তোকে আমি ছাড়তে পারবো না? তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইন করে নিস। থাক তুই তোর ন্যাকাবুতিকে নিয়ে। আহান মেহনাজের হাত চেপে ধরে চোখ রাঙালো। নিপা বলতে চাইল কিছু, কথা বের হওয়ার আগেই আহান নিপার গালে চর মারল। এরই মধ্যে একজন এসে ঢুকলো রুমে। আহান গম্ভীর কণ্ঠে বলে উঠল, লেটারটা ওর হাতে দিন। নিপা অবাক চোখে কাগজটার দিকে তাকালো। অফিস থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। নিপা অবাক চোখে তাকিয়েই রইল। আহান রাগী কণ্ঠে বলল, গেট লস্ট। আর কোনো দিনও তোর এই চেহারা নিয়ে আমার সামনেও আসবি না। বিপদে পড়ে এসেছিলি তাই চাকরি দিয়েছি। তোর মতো মেয়েদের তো জুতো পেটা করা উচিত। সামান্য স্টাফ হয়ে
আমার ওয়াইফকে অপমান করার সাহস পাস কই তুই? তোর বাপের বয়সী স্টাফরাও আমার স্ত্রীকে সহিন করে চলে। আর তুই কোথাকার কোন মেয়ে? আজকে তুই যা যা কাজ করেছিস আর যা দুঃসাহস করেছিস তার জন্য তোকে একটা চড় মারাও কম হয়ে গেছে। মেয়েদের গায়ে হাত তোলা আমাকে আমার পরিবার শেখায়নি। না হয় মেরে পুঁতে রেখে দিতাম। যাওয়ার আগে আমার স্ত্রীর কাছে মাপ চেয়ে যাবি, তারপর যাবি। তুই আমার স্ত্রীর নখেরও যোগ্য না। তুই ভাবিস কি করে তোর মতো রাস্তার মেয়েকে আমি নিজের জীবনে তিল পরিমাণও জায়গা দেব? নিপা দাঁতে দাঁত চেপে অপমান সহ্য করলো। সরি না বলে গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। মেহনাজ আহানের থেকে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, নাটক তো ভালোই পারেন। সামান্য স্টাফ মনে করলে সাথে করে নিয়ে রেস্তোরাঁয় যেতেন না? আহান হেসে বলল, জেলাস হচ্ছ কেন বউ? সিসিটিভি ফুটেজগুলো হানার ব্যবস্থা করছি কেবিনে। যখন থেকে নিপা জয়েন করেছে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত সব ফুটেজ দেখে পড়ে বাড়ি যাবে, তার আগে না। আমি নিজের দিক থেকে ক্লিয়ার থাকতে চাই। তারপর তুমি যা ভালো বোঝো করো, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখেও আনবে না। মেহনাজ বিরক্তি নিয়ে বলল, এসব দেখার কোনো ইচ্ছে আমার নেই। চুপ। আহানের ধমকে মুখ বাঁকালো মেহনাজ। আহান একে একে সব দেখালো মেহনাজকে। কোনো কিছুই খারাপ নেই, এর মধ্যে উল্টো নিপা মেয়েটাই খারাপ। তাও মেহনাজ নাক ফুলিয়ে রাখলো, কারণ একটাই, তখন কেন মেয়েটাকে সরালো না? আহান ধরতে দিল কেন হাত? আহান বোঝাতে বোঝাতে অতিষ্ঠ। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম মো, তুমিও দেখেছো সেটা, তাও কেন এমন করছো? মেহনাজ রেগে বেরিয়ে গেল অফিস থেকে। আহান পিছু নিল। নিচতলায় গিয়ে থেমে গেল আহান। সব মেয়ে স্টাফরা জড়ো হয়ে মেহনাজকে ঘিরে ধরেছে। ইতিমধ্যে যে সবাই জেনে গেছে তার বুঝতে বাকি রইল না। মেয়ের স্টাফগুলো মেহনাজকে জানাতে বোঝাতে ব্যস্ত হলো আহান আসলে কতটা ভালো মানুষ, নারীদের কতটা রেসপেক্ট করে। তাদের দিকেও কোনো দিন চোখ তুলে তাকায়নি, কাজের বাইরে কোনো কথাও বলেনি কোনো দিন। মেহনাজ সব শুনে খুশি হলেও তা প্রকাশ করল না। সবার সাথে হেসে কথা বলে জানালো রেগে গিয়েছিল তাই এমন আচরণ করে ফেলেছে। না হয় এরকম মেয়েকে নিয়ে নিজের স্বামীকে সন্দেহ করার মতো মেয়ে মেহনাজ নয়। মেহনাজ সবার সাথে সুন্দর হাসি খুশিভাবে কথা বলে বিদায় নিল। স্টাফদের আহানের প্রতি এত সম্মান দেখে সে নিজেও অবাক। আহান গম্ভীর রাগী মানুষ, তাকেও যে সবাই পছন্দ করে এটাই তো তার বড় পাওনা। আহান ড্রাইভারকে কল করে বলল যাতে মেহনাজকে সেফলি পৌঁছে দেয়। মেহনাজ বাড়ি আসতেই তাকে আগে ভাগে চেপে ধরেছে আলিশা আদিত্য। এক প্রকার চ্যাংদোলা করে টেনে নিয়ে গেছে সায়ন্তীর ঘরে। সায়ন্তী মেহনাজের থেকে সব শুনে দুঃখ পাওয়ার বদলে হো হো করে হেসেছে। আদিত্য হাসি থামাতেই পারছে না। তার ভাইয়ার গালে থাপ্পড়, কি রোমাঞ্চকর কাহিনী! হেসে হেসেই বলল, ভাবি ভিডিও করে আনলে না কেন? এমন আইকনিক সিন কি সরাসরি দেখতে পাওয়া যায় নাকি? আলিশা হেসে বলল, এবার কি করবে? বালি এসে তো ঠিকই লেজ গুটিয়ে তোমার পিছু পিছু ঘুরবে। মেহনাজ হঠাৎ মন খারাপ করে বলল, বাপের বাড়ি চলে যাব, এই হুমকি তো দিতে পারি না কাঁঠালের নাতরিটাকে। আলিশা বলল, আমাদের বাড়ি যাবে ভাবি? আমরা তো কালই চলে যাব, সায়ন্তীও তো যাবে। কয়েকদিন ব্যাটাকে টাইট দিতে হবে। তুমি যে আমাদের বাড়ি যাবে এটা বলবা না, চুপি চুপি নিয়ে যাব তোমাকে। সায়ন্তী বলল, না, তোদের বাসায় না, আমাদের বাসায় নিয়ে যাব। ওখানে আমার সাথে থাকবে ভাবি। বড়দের কাউকেই জানিয়ে যাবে না। বড়রা যখন চেপে ধরবে ভাইয়াকে, তখন ভাইয়া বুঝবে কত ধানে কত চাল। মেহনাজ বলে উঠল। আজ রাতে কোথায় থাকবো? সায়ন্তী কিছু একটা ভেবে বলল, তুমি বাড়ি এসেছো কে কে দেখেছে? শুধু তোমরা? সায়ন্তী উচ্ছ্বসিত কণ্ঠে বলল। গ্রেট, এবার খেলা জমবে। আদিত্য ভ্রুকুচকে বলল, কি করবি? তোদের চক্করে আমার ভবিষ্যৎ বউকে পড়তে দেওয়া যাবে না। তোরা যা চিজ মাইরি, পরে আমাকে বিবাহিত সিঙ্গেল থাকা লাগবে সারা জীবন। সায়ন্তী প্ল্যানটা বলে ফেললো ফটাফট। সবার পছন্দও হয়ে গেল তা। রাতের খাবার টেবিলে সবাইকে খুঁজে পাওয়া গেলেও মেহনাজকে পাওয়া গেল না। আদিত্য, আলিশা আর সায়ন্তী এমনভাবে খেতে বসেছে তারাও কিছু জানে না। আজিজ মির্জা বলে উঠল, বড় নাথ বউ কই? আজকে বিকেল থেকে দেখছে না, কই সে? আহান সবে টেবিলে বসতে গিয়েছিল। ও মায়ের আরুষ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়াকে জিজ্ঞেস করো, তার সাথেই তো ছিল তার বউ। সুফিয়া বেগম ভ্রু বাঁকিয়ে বলল, আবার কি করছস তুই মাইয়াটার লগে? আহান সবার এমনভাবে তাকানো দেখে শুকনো ঢোক গিলল। একবার
চুরি করে ধরা পড়লে যে দ্বিতীয়বার কিছু না করেও সন্দেহের কাতারে থাকতে হয় তা সে ভালো করেই বুঝে গেছে। আহান বলল, বাড়ি চলে এসেছিল তো, ড্রাইভার আঙ্কেলকে জিজ্ঞেস করো, বিশ্বাস না হলে। তাজরুল মির্জা ফোন বের করলেন তখনই। আহান হতাশ শ্বাস ছাড়ল, বোঝাই যাচ্ছে তাকে কেউ বিশ্বাস করছে না এই মুহূর্তে। তাজরুল মির্জা আহানের দিকে অগ্নিদৃষ্টি রেখেই ফোনে কথা বলা শেষ করলেন। তামজিদ ও এরশাদ মির্জা মেজ ভাইয়ের দিকে তাকিয়ে আছেন কি হয়েছে জানার জন্য। সবাইকে হঠাৎ চিন্তিত দেখা গেল। মেয়েটা বাড়ি ফেরেনি, রাত তো কম হলো না, বিপদ আপদের কথা তো বলা যায় না আবার। তাজরুল মির্জা বলে উঠল, বাড়ির গেটে নামিয়ে দিয়ে আবার অফিসে ফিরছিল ড্রাইভার, তারপর কোথায় গিয়েছে সে জানে না। আহান চোখ বড় বড় করে তাকালো। বাড়ি ফেরেনি? কোথায় গেল পাগলিটা? রাগ করে কোথাও আবার চলে যায়নি তো? আহান মিঠিকে জিজ্ঞেস করল। সত্যি করে বল, তোদের ভাবি কোথায়? মিঠি শুভ্রবা অবাক হয়ে তাকালো। তারা কি করে জানবে? মিঠি আজ দুপুরের পর আর অফিসে যায়নি, তাই জানেও না সেখানে কি ঘটেছে। শুভ্রবা বলে উঠল, ভাইয়া আমরা তো শুধু বিকেলে তোমাদের ঝামেলা হয়েছিল অতটুকুই জানি, পরে ভাবি তো আর আসেও নি, দেখিও নি। আজিজ মির্জা তেতে উঠে বলল, আবার ঝামেলা করেছিস তুই আহান? বউ পছন্দ হয়নি, প্রথম দিন বলতে পারিস নাই, জোর করে বিয়ে করেছি, মানছি ভুলটা আমার, তাই বলে তুই দিনের পর দিন একটা মেয়ের ওপর অত্যাচার চালাবি, বারবার মেয়েটাকে কষ্ট দিবি? বল কি করেছিস আবার? কোথায় মেহনাজ? আহান চুপসে যাওয়া বেলুনের মতো মুখ করে বলে উঠল, সব তো ঠিকই ছিল, আমি সত্যি জানি না মেহনাজ কোথায়। মিনু বেগম ছেলেকে বসিয়ে দিলেন। এতটা দায়িত্বজ্ঞানহীন কি করে হলো তার ছেলেটা? তামজিদ মির্জা রেগে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। তার হাতের থাবায় একটা প্লেট মেঝেতে পড়ে গেল সাথে সাথেই। সিরামিকের প্লেটটা টুকরো টুকরো হয়ে গেল শব্দ করে। এরশাদ মির্জা বলে উঠল, মেহনাজিকে বাড়ি পৌঁছে দেওয়াটা তোমার রেসপন্সিবিলিটি ছিল আহান, ড্রাইভারের নয়। বউকে সম্মান দিতে না পারলে অন্তত অসম্মান করার রাইট তোমার নাই। আহান হাত মুষ্টি করে আলিশার দিকে তাকিয়ে বলল, তোরাও জানিস না মৌ কোথায়? আদিত্য, আলিশা, সায়ন্তী একসাথে মাথা নেড়ে না করল। আহান গটগট পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। রাত তখন 9টার বেশি। আহান সদর দরজা দিয়ে বেরিয়ে গেল দ্রুত। সুফিয়া বেগম পিছু ডেকে উঠল, রাগ করে আবার তুই কোথায় যাচ্ছিস? কোনো আত্মীয়র বাসায় গেল কি না জেনে তারপর যা। ওমায়ের আরুষের হাত টেনে ধরে নিজের সাথে নিতে নিতে বলল, ভাবির কোনো আত্মীয় তো কুমিল্লাতে থাকে না, ঠিক মতো তো কিছু চেনেও না। আমরাও যাচ্ছি ভাইয়ের সাথে খুঁজতে, চিন্তা করো না। সায়ন্তী নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। আলিশা সমানে হাত কসলাচ্ছে। ওর পেটে এমনিতেই কিছু থাকে না, তারপর এত বড় কথাটা হজম করে বসে আছে। ও মায়ের ভাইয়া, ও কেমন কেমন করে তাকাচ্ছিল জানতে পারলে না? চর মেরে মেরে গাল লাল করে ফেলবে আমার। সায়ন্তীর জন্য যে জীবনে কত মার খেতে হবে কে জানে। বন্ধু তো নয়, একটা বাঁশ দেওয়ার মেশিন। খাওয়ার টেবিলে আর কারোরই খাওয়া হলো না তেমন। সবাই হাত দিয়ে উঠে পড়েছে কোনো রকম। মেহনাজ দ্বিতীয় ভবনে বসে ঠিকই আহানকে দেখেছে গাড়ি নিয়ে বের হতে। খুঁজুক একটু, হারিয়ে ফেলার ভয় না থাকলে মানুষ আসলেই না মূল্য দিতে শেখে না। সায়ন্তীর ঘরে ঢুকে গপাগপ বিস্কুট মুখে পড়েছে আলিশা। খিদাতে তার পেটে যুদ্ধ চলছে। সবাই খায়নি, তাই সেও ভদ্রতার খাতিরে খেতে পায়নি। রাত 12, তারপর না হয় রান্নাঘরে হামলা চালাবে। আলিশার হাত থেকে প্যাকেট ছিনিয়ে নিল আদিত্য। সায়ন্তী দুটোকে ধমক মেরে বলল, দেখে মনে হচ্ছে জীবনে খাইতে পাস নাই তোরা। মেহরাজ মুখ ছোট করে বলল, সবাই আমার জন্য কত টেনশন করছে, একজনের জন্য বাকিদের কষ্ট দিতে পারবো না আমি। দুয়ের সাগর হইও না তো ভাবি, তোমার জামাইটা আসলে একটা ঢ্যাঁড়স। আরেক মাইয়া কেমন জোড়া ধরে সাহস পায়? আগে তো লবণ ছাড়া চটকে দেওয়া উচিত ছিল। অবশ্যই ভাইয়ার দোষ আছে, তুমি চুপচাপ লুকিয়ে থাকো, আমরাও দেখি ভাইয়া আমার মজনু হতে পারে কিনা। সায়ন্তী মুখ বাঁকিয়ে বলল, তুই এবার এখান থেকে যা, সকাল সকাল তুই গিয়ে বাসের টিকিট কাটবি, আমি আর ভাবি আগে বের হব ভোরে, বুঝেছিস? আলিশা পালানোর ভঙ্গিতে বলল, দেখ রে ফাতরা নেতা, যদি ঘুম থেকে না উঠে প্ল্যানে পানি ঢালিস তো তোর খবর করে ছাড়বো। আদিত্য চোখ ছোট ছোট করে বলল, ভাবতেছি নির্বাচনে দাঁড়ানোর সময় সহকারী হিসেবে তোতা আর তোদের দুটোকে রেখে দেব। যা টাকা তোরা, তোদের থেকে বেশি মায়া তো আমাদের পার্টি অফিসের কুদ্দুসেরা আছে। শালা মারাটাকেও কিছুটা রহম করে। আর তোরা সারা জীবন শুনলাম দেখলাম মেয়েরা হয় নরম তুলার মতো, আর আমার বোনগুলো হয়েছে
সব ইস্পাতের মতো শক্ত ছুরির মতো দাঁড়ালো। তোদেরকে যারা বিয়ে করবে তাদের জীবন শেষ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সায়ন্তী বলে উঠল, প্রশংসা করার জন্য ধন্যবাদ ভাই। এবার তুই যা এনতে। আশ্চর্য, ভালো মানুষের কোনো দামই নাই। আলিশা আঙুল তুলে বলল, এই ফাতরানিতা, বেশি ফাইটরামি করবই তো তোর সব সিক্রেট ফাঁস করে দেব। যা তো যা, নাকি কেরোসিন ঢেলে ঘুম দে। আদিত্য আহাচরি করতে করতে বেরিয়ে গেল। মিঠি, সুপ্রভা সায়ন্তীর ঘরের দিকে আসতে যাচ্ছিলই আদিত্য তাদের দেখেই বলে উঠল, শান্তির ঘরে যাচ্ছ? গিয়ে লাভ নেই। মহিলা ভাবির চিন্তায় মাথা ব্যথা বানিয়েছে, এখন মাথা ব্যথার ওষুধকে ঘুম দিয়েছে। আমি তো ওষুধ দিয়ে আসলাম মাত্র। আদিত্য মিথ্যাটা বলে নিজেকে বড়সড় একটা বাহবা দিল। জীবনে প্রথম গুছিয়ে মিথ্যা বলতে পারল সে। আদিত্যের সিরিয়াস মুখভঙ্গি দেখে মিঠি, সুপ্রভা আর কথা বাড়ালো না, চলে গেল যে যার ঘরে। আদিত্য মোবাইল বের করে মেসেজ করলো আলিশাকে, আশার বাচ্চা, নিজের ঘরে গিয়ে ঘুমা, আজকে না হয় ধরা পড়ার চান্স আছে। আলিশা মুখ লটকে নিজের ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই দেখলো আরুষের ঘরের দরজা খোলা। টুপ করে ঢুকে পড়ল ঘরে। আরুষ মোবাইল সাথে করে নিয়ে যায়নি, ফোন বাজছে নাকি। আলিশা দ্রুত গিয়ে দেখলো স্ক্রিনে সুন্দর করে ভাসছে মাই লাভ নামটা। আলিশা কি প্রতিক্রিয়া দেবে বুঝতে পারল না। যতই ও সারাদিন দুষ্টুমি ফাজলামি করুক, আরুষের প্রতি অনুভূতি, ভালোবাসা কোনোটাই মিথ্যা না। সত্যি সত্যি ভালোবাসে সে আরুষকে। দুষ্টুমি তো সে ইচ্ছে করেই করে। মজা করা, বাচ্চামো করার মাধ্যমে তো আরুষের কাছাকাছি আসার সুযোগ হয় তার। অন্যভাবে তো কোনোভাবেই আসা সম্ভব নয়। বিষয়টা দৃষ্টিকটু। সবাই ভাবে আলিশা মজা করে বেড়ায় আর আরুষের সাথে সারাদিন ঝগড়া করে, দুটোতে কোনো বনিবনা নেই। এরা যা খুশি করুক ওসব কেউ আমলে নেয়ও না। সুযোগে আলিশাও প্রিয় মানুষটাকে মন ভরে দেখতে পারে। মজার ছলে মানুষটার সব কিছুতে ভাগ বসাতে পারে। অনিচ্ছাকৃতভাবে হলেও আরুষ তার সাথে কথা বলে, মার দেওয়ার মাধ্যমে হলেও ছুঁয়ে দেয়। এটাই তো অনেক তার জন্য। ভালোবাসার মানুষের থেকে পাওয়া সব কিছুই মূল্যবান, বিশেষ। আলিশার মাথা গরম হয়ে গেল হঠাৎ। ফোন রিসিভ করে কর্কশ কণ্ঠে বলে উঠল, কে? জেফার ওফাস থেকে বলে উঠল, আরুষের গার্লফ্রেন্ড। আরুষ কোথায়? জেফার মনে হয় বিরক্ত হলো। সে কিছুটা বিরক্তি নিয়েই বলল, আরুষের ফোন তোমার কাছে কেন? তা আমি আপনাকে কেন বলবো মিস? মোবাইল প্রায় সব সময় আমার কাছে থাকে। আরুষ কোথায়? বাথরুমে। তুমি কোথায়? আরুষের বিছানায় বসে বসে লুডো খেলছি, খেলবেন আপনি? জেফার ফট করে ফোনটা কেটে দিল। আলিশা ডেকে ছুঁড়ে মারল ফোনটা দেওয়ালে। রাগে চিরবিরিয়ে উঠল তার ভেতরটা। ফসফস করতে করতে বলল, আরুষের বাচ্চা, জেফার তোর লাইফে কি করে থাকে আমিও দেখব। মোবাইলটা হয়তো আর্তনাদ করে বলছে, আমার কি দোষ? আমার উপর রাগ ছাড়ার কি আছে? মেসেঞ্জারে টুংটাং করে শব্দ হচ্ছে। বকবক করছে 5 মহা ইবলিশ। তাদের মধ্যে একজন অবশ্য ভালো, সেটা হচ্ছে মেহনাজ। মেহনাজের মোবাইল বন্ধ করে রেখে দিয়েছে একপাশে। সে সায়ন্তীর পাশে বসে রিপ্লাই করছে ভয়েসে মিনমিন করে। যদি কেউ কণ্ঠস্বর শুনতে পায় না তা আর দেখতে হবে না। দীপ্তি মেসেজ করলো, আলিশা যদি জেফার মেয়েটা ভালো হয় আর আরুষ ভাইয়া আর জেফার দুজনকে পছন্দ করে থাকে, তো তোকে সেটা মেনে নিতেই হবে। জানিসই তো জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আদিত্যও বলল, দেখ আশা, কষ্ট হবে তোর। আমরাও জানি তুই ভাইকে পছন্দ করিস, কিন্তু বাস্তবতা তো বদলে যাবে না। সায়ন্তী বলে উঠল, জেফার মেয়েটা অতটাও ভালো না। আগে এটার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে, তারপর ভেবে দেখব এটা আদৌ আরুষ ভাইয়ের যোগ্য কিনা। যদি মাইয়ার মধ্যে কোনো ঘাপলা থাকে তো যে কোনো মূল্যেই আরুষ ভাইয়ের বিয়ে আটকে দিব আমি। দেখ ভাই, বউ ভালো না হইলে সারা জীবনে একেবারে ছাড়কার হয়ে যাবে। আর যতটুকু বুঝলাম, জেফার মেয়েটা কোনোভাবেই এরকম একান্নবর্তী পরিবারে আসবে না। আলিশা বলে উঠল, হ্যাঁ, আলট্রা মডার্ন, যার জন্য সে আরুষ ভাইয়ার পছন্দের মাইনা। মেহনাজ মন খারাপ করে ভয়েস দিল, এমন যা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখা গেল ডাল রান্না করতে গেলাম, মহিলা স্মার্টনেসের ঠেলায় হলুদ কালার পায়েস রান্না করে দিল। আদিত্য ইয়া বড় বড় 3টে হাসির ইমোজি পাঠিয়ে দিল। শালার বেটি তো তাও রাঁধতে পারে, আমাকে দেখ কেউ ভাত কেমনে রাঁধতে হয় ওটাই জানি না। ভাবি তুমি বলো তো, ভাতে কি দিতে হয়? সাদা হয় কেন দেখতে? ডিটারজেন্ট দেওয়া লাগে নাকি?
ওই দেখো না, অ্যাড দেয় টিভিতে, রিডিং পাওয়ার, হোয়াইটে ঘষাতেই ফকফকা ঝকঝকা নতুনের মতো সাদা। সায়ন্তী কপাল চাপড়ানো ইমোজি সেন্ড করলো, সাথে সাথে আদিত্য হো হো করে হাসছে। হাসির ইমোজিতে ভাসিয়ে দেওয়া জোগাড়। দীপ্তি ভয়েস দিল, বোন, তোমাকে নোবেলের আম্মা গিফট করা উচিত। হোয়াট এ প্রতিভা, মানে ভাত সাদা করতে ডিটারজেন্ট। আলিশা রিপ্লাই করলো, আমি একা নাকি? অন্তির বাচ্চাও কিচ্ছু পারে না। জিগা জিগা ওই রাঁধতে পারে কিনা। সায়ন্তী বলে উঠল, আমাকে ফাঁসাচ্ছিস কেন আশার বাচ্চা? সদ্যরা আলিশা আরুষ ভাইয়াকে পেতে হলে আর জেফারকে টাটা বাই বাই করতে হলে তোদেরকে বুড়ি মহিলা থুড়ি সুফিয়া বেগমের সাহায্য নিতে হবে। আদিত্য বলে উঠল, দাদি শুনতে পেলে না? তোকে টোটকানো মারবে শান্তি। মহিলাকে বুড়ি বলি কেমন চেইতে যায়। দীপ্তি বলে উঠল, তোর দাদির অবস্থা হচ্ছে বয়স আমার বেশি না, চুল কয়টা পাকি গেছে বাতাসে। মেহনাজ হেসে গড়াগড়ি খাচ্ছে। আলিশা, আদিত্য, সায়ন্তীও হেসে একাকার হয়ে যাচ্ছে গান শুনে। আরুষ চাপা কণ্ঠে বলে উঠল, আরে চোরের মতো আচরণ করছিস কেন? ওমায়ের আরুষের মুখ চেপে ধরে বলল, আমি শিওর ছোট তিনটা মিলে কোনো কাহিনী বাকিয়েছে। আমার বউ আর তোর বউ যা বিচ্ছু, দুনিয়ায় এমন কোনো আকাম নেই যা এরা ঘটাতে পারে না। আরুষ দাঁত কেলিয়ে বলল, তোর বউ শয়তানের নানি মানলাম, কিন্তু আমার বউ এখানে আসলো কোথা থেকে ভাই? ওমায়ের দাঁতে দাঁত চেপে বলল, মরার পর বুঝবি বেয়াদব। আরুষ চোখ মুখ কুচকে বলল, তুই কি ইনিয়ে বিনিয়ে আসা বেয়াদবটাকে আমার বউ বললি নাকি? ওমায়ের বিরক্তি নিয়ে বলল, আমার কি খেয়ে দে কাজ নেই নাকি? দেখ আমার বউ যদি দুষ্টু বুদ্ধি নিয়ে ঘোরে তো তার জায়েরও তো দুষ্টু হবে। সে সুবাদে তোর বউ আর আদিত্যর বউ তো সেম, বুঝেছিস? তাদের সাথে থেকে মেহনাজ ভাবি এখন এমন হবে। এখন কথা না বলে সাহায্য কর। আরুষ বোকার মতো মাথা নাড়িয়ে এদিক ওদিক তাকালো। অন্ধকারে পায়ে কিছু লাগতে সে জোরে ভূত বলে চেঁচিয়ে উঠল। ওমায়ে তড়িঘড়ি করে আরুষের মুখ চেপে ধরল। আরুষের চিল্লানিতে সায়ন্তী দ্রুত বিছানা ছেড়ে এসে মেহনাজকে ঢেলে বাথরুমে পাঠিয়ে দিয়ে বলল, লুকাও ভাবি, তোমার শয়তান দেবরগুলো গোয়েন্দাগিরি করতে এসেছে। মেসেজেও কথাটা বলে দিয়েছে সায়ন্তী। আলিশা মুখ উল্টে রিপ্লাই করলো, আরুষের বাচ্চার মোবাইল ভেঙে দিয়েছে আমি আজকে। আদিত্য অবাক হওয়ার ইমোজি দিয়ে বলল, তুই শেষ রে আশা। দীপ্তি বলে উঠল, বেচারা মোবাইলটার সাথে এত অন্যায় কেন? জেফারের বাচ্চার নাম মাই লাভ দিয়ে সেভ করেছে, তো কি করব? শালা বাবুর্চির ভাব দেখে বাঁচি না। আদিত্য বলে উঠল, আশ্চর্য, আশা বারবারই কেন করছিস? ভাইয়া জেফারকে ভালোবাসে তাই নিকনেম দিয়েছে, এতে রিয়াক্ট করছিস। আলিশা মুহূর্তেই ইমোশনাল হয়ে রিপ্লাই করলো, তাই তো বলবি তো তো তাই তো বলবি তো, তোদের ভাই তো ঠিকই তো বলে আশা একটা ডাফার, বোকা, অকর্মা। তোরাও বিশ্বাস করিস আমি তোদের আরুষ ভাইয়ার যোগ্য না, জেফার আপুই যোগ্য তোদের ভাবি হওয়ার। আমারই ভুল হয়েছে, আমার মতো মেয়ের উচিতই না আরুষকে নিয়ে কিছু ভাবা। আর কিছু বলবো না আমি, জেফারকে নিয়ে খুশি থাকলে থাকুক, আমার কিছু যায় আসে না। আশা যেহেতু বোকা ছাগল, তার প্রতি তোদের ভাই মুখ ঘুরিয়েও তাকাবে না, এটা সে বিশ্বাস করে নিয়েছে। এবার সুখে থাক, আমি ইন্টারফেয়ার করতে আসবো না। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আলিশা লম্বা মেসেজ দিয়ে অফলাইনে চলে গেল। দীপ্তি রেগে মেগে আদিত্যকে দিল ধমক, আদি তুই গাধা, জানিস না আলিশা ভাইকে নিয়ে কতটা সিরিয়াস? মেয়েটা এমনিতেই কষ্ট পাচ্ছে, তার উপর তুই একবারে ছক্কা পিটিয়ে দিয়েছিস। এখন তো কান্না করতে করতে নাই হয়ে যাবে বোকাটা। তোর কাছে যা সহজ ওর কাছে তো ততটাই কঠিন। যেদিন তোর ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসবে, পছন্দ করবে, বিয়ে করতে চাইবে, তুই সেদিন বুঝবি ওর ঠিক কেমন লাগছে এই মুহূর্তে। আদিত্য রেগে গেলেও উল্টো, আমার ভালোবাসার মানুষ এমন দুঃসাহস দেখালে ওটাকে আমি তুলে নিয়ে জোর করে বিয়ে করে ফেলবো। দীপ্তি বিরক্তি নিয়ে লিখল, একেবারে গন্ডার ফুল মার্কা কথা। তোর যেমন নিজের ভালোবাসার মানুষকে জোর করে হলেও পেতে ইচ্ছে করবে, ঠিক তেমনই আশারও হচ্ছে তাই। গাধামি না করে ওরে সান্ত্বনা দে না, নয় সঙ্গ দে। বালসাল কথা বলে দিয়েছিস মেজাজ খারাপ করে। আজকের মতো গুড নাইট। আদিত্য হতাশ শ্বাস ছেড়ে মুখ লটকে বসে রইল। আরুষ ওমায়ের যদি চলে ডালে ডালে, সায়ন্তীও চলে পাতায় পাতায়।
ডায়লগটা মেরে নিজের চুলগুলো উড়িয়ে দিল সায়ন্তী। স্নোইকে কোলে নিয়ে রুমের লাইট অফ করে দিল। ওমায়ের এবার শত চেষ্টা করেও রুমে কি হচ্ছে বুঝতে পারবে না। সকাল 7টায় বিকট চিৎকারে সবার ঘুম ভাঙল। বসার ঘরে জড়ো হয়ে গেছে সবাই। ঘুম চোখে ছোটরাও এসেছে। আদিত্য সবে সায়ন্তী আর মেহনাজকে বাসে তুলে দিয়ে এসেছে। ওমায়ের সব ভুলে আদিত্যকে চেপে ধরে জিজ্ঞেস করলো, কোথা থেকে এসেছিস সকাল সকাল? আদিত্য থমথমে কণ্ঠে বলল, পার্টি অফিসে ঝামেলা হয়ে গেছে ভাই। ওই হালার পোহালা সোভান শেখ নিজেরা গন্ডগোল পাকিয়ে আমাদের দলের ছেলেদের পুলিশে ধরিয়ে দিয়েছে। মেজের চাচুকে খবরটা দিতে এসেছি বাড়িতে। আহার বিধ্বস্ত রূপে ঘরে ঢুকলো তখন। সারা রাত বউকে খুঁজেও কোথাও পায়নি। না ঘুমিয়ে না খেয়ে অবস্থা কাহিল তার। সারা রাত রাস্তায় বসে বসে পার করেছে সে। কেন যে মেয়েটাকে এত অবহেলা করতে গিয়েছিল কে জানে। আহানের ভেতরের সত্তা তাকে চিল্লিয়ে বলতে লাগলো, তোর এটাই প্রাপ্য ছিল আহান, তুই একটা খারাপ অযোগ্য মানুষ। ছেলের এমন অবস্থা দেখে মিনু বেগম ছলছল নয়নে তাকালেন। মেহনাজের জন্য তার চিন্তা হচ্ছে। যেখানে থাকুক মেয়েটা যাতে ঠিক থাকে, সুস্থ থাকে, এটাই আল্লাহর কাছে চাওয়া এক মায়ের। এরই মধ্যে দারোয়ান দৌড়ে ঢুকলো ভেতরে। সবার মনোযোগ তার দিকে ঘুরল এবার। সুফিয়া বেগম বলে উঠল, কি হয়েছে আকাশ মিয়া? এই কাগজটা একটা ছোট্ট পোলা দিয়ে গেছে। খালাম্মা কইল আহান সাহেবকে দিয়া দিতে। আহান এক প্রকার ছিনিয়ে নিল কাগজটা। কাগজে বড় বড় করে লেখা, আমাকে খুঁজবেন না আহান, আমি আপনার কাছে ফিরবো না। যেখানেই থাকবো আশা করি তাতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ভালোই থাকবেন। আপনার জীবন থেকে মেহনাজ নামক আপদ চিরতরে বিদায় নিচ্ছে। ইতি মেহনাজ। আহান চিৎকার দিয়ে উঠল এক প্রকার। মিনু বেগম এগিয়ে আসলেন ছেলের দিকে। আহান দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছে। নিজের রাগ নাকি অসহায়ত্ব কোনোটাই ঠিকমতো প্রকাশ করতে পারল না সে। মিনু বেগম আহানকে ধাক্কা দিতেই সে 2 কদম পিছিয়ে গেল আচমকা। কি হয়েছে, কইতাছস না কেন? আহান কাঁপা কণ্ঠে বলে উঠল, মেহনাজ আমাকে ছেড়ে চলে গেছে আম্মু। ওমায়ের ছুটে এসে ভাইয়ের হাত থেকে চিরকুটটা টেনে পড়ল কি লেখা আছে। তারপর খটকা লাগলো মনে, তার সায়ন্তী কোথায়? আলিশার চোখ মুখ ফুলে আছে। নিশ্চিত রাতে কাদার ফলে এমনটা হয়েছে। আরুষ আলিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কাঁদছিস কেন আশা? আলিশা থতমত খেয়ে বলল, কই না তো, ঘুম ভালো হয়নি তাই এমন দেখাচ্ছে ভাইয়া। আরুষ ভ্রকুচকে বলল, ভাইয়া এত রেসপেক্ট, সুমতি হয়েছে দেখছি তোমার ভালো ভালো। ওমায়ের এসে জিজ্ঞেস করলো, শান্তি মেয়েটা কোথায়? আতিকা বেগম বলল, কেন তুই জানিস না? ওর তো আজ 9টার আগে কলেজ যেতে হবে, তাই সকালেই আমাকে বলে বেরিয়েছে, ঢাকা চলে গেছে। ওমায়ের আচমকা রেগে বলে উঠল, মা এটা কোনো কথা বললে? একা যেতে চাইলো যেতে দিলে। বাড়িতে কি টেনশনের অভাব ছিল না নাকি বলো তো? সবাই মিলে পাগল করে রেখে দিবে একেবারে। ওর ফোন নাম্বারটা দাও তো আমাকে। আতিকা বেগম ছেলের অস্থিরতা দেখে কি বলবেন বুঝতে পারলেন না। মেয়েটা এত তাড়া দিচ্ছিল তিনিও না করতে পারেনি। আমার কাছে তো নাম্বার নেই বাবা। ওমায়ের রাগে লাল হয়ে গেছে ইতিমধ্যে। সে হনহনিয়ে গিয়ে ঢুকলো ইজাজুল মির্জার ঘরে। ইজাজুল মির্জা ওমায়েরকে দেখে ভ্রুকুচকে রইল। ওমায়ের বনিতা ছাড়াই বলে উঠল, তোমার মেয়ের নাম্বার দাও তো চাচ্ছু। ইজাজুল মির্জা রসিকতা করে বলল, আমার মেয়ের নাম্বার তোমাকে কেন দেবো ছেলে? এটা মেয়ের জামাইয়ের হকের মধ্যে পড়ে। আমার হবু বউয়ের নাম্বার পাওয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। ইজাজুল গম্ভীর কণ্ঠে বলল, মেয়ে বিয়ে দেব না তোমার কাছে। আইনের লোক হয়ে এটা জানেন না, মেয়ে প্রাপ্তবয়স হয়ে গেলে তার ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী সে সব কিছু করতে পারে। বিয়েটাও বাপের অনুমতি না নিয়েই করতে পারে। মেয়েটাকে তো বানিয়েছেন একটা আস্ত ঘাটতারা, যখন যা খুশি করে। একা একা যে ঢাকায় চলে গেছে, বাপ হয়ে সে খেয়াল আছে আপনার নাকি? রাস্তায় যখন কিছু ঘটবে তখন বুঝবেন আপনি। ইজাজুল অবাক হয়ে বলল, অন্তি বাড়ি নাই। ওমায়ের রেগে বলল, ভালো তো, জানবেন কেন? যেমন মেয়ে তার তেমন বাপ। ইজাজুল মোবাইল বের করে দেখলো তাতে বড় একটা মেসেজে সায়ন্তী পাঠিয়েছে। তিনি অসন্তোষ চোখে তাকিয়ে রইলেন স্ক্রিনে। মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, ঠিকভাবে পৌঁছতে পারলো কি না কে জানে। তিনি ওমায়েরকে সায়ন্তীর নাম্বারটা দিয়ে মুখটা গম্ভীর বানিয়ে ফেললেন মুহূর্তেই। ওমায়ের গটগট পায়ে নিচে নামতে দেখলো রুবিনা বেগম হাত পা ছড়িয়ে কাঁদছে। তার মাথার চুল নাই বললেই চলে, সব ঝরে পড়েছে প্রায়।
ওমায়ের কোনো প্রতিক্রিয়া দেখালো না। হনহনিয়ে বের হয়ে গেল সদর দরজা দিয়ে। সুফিয়া বেগম রুবিনা বেগমকে সান্ত্বনা দিতে লাগলেন। আরুষ মিটি মুখ চাচাই করলো। ওমায়ের কি করে করতে পারলো এটা? দিন দিন সাইকো হয়ে যাচ্ছে ছেলেটা।